আজ রাত 10টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার গণসংযোগ। শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত ভোট প্রার্থনায়, ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতি ও নানা কর্মপরিকল্পনা। নির্বাচনী আমেজে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে শেষ সময় এসেও সুষ্ঠু ভোট ও নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা, কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে। ছাত্রীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হন তা নিয়ে সোচ্চার হয়েছেন সব প্রার্থী। গতকাল ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম ছিল, তাই সারাদিন প্রচারণা চললে মূলত হল কেন্দ্রিক। এদিকে কাল থেকে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বেলা 11টা থেকে দিনব্যাপী ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সংগঠনটি। এদিকে জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা উল্লেখ করে শনিবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে নির্বাচনের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। রাজারবাগ পুলিশ লাইনে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তবে কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি, আমরা ইলেকশন মডিউলে কিন্তু এখন চলে গেছি। তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনারা ইচ্ছা করলে যে পারেন না তা না, যেমন ধরেন এই যে সিলেকশন, এই যে আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন আমরা যে করি কি জানি বলে রিক্রুটমেন্টটা, এবার কিন্তু আপনারা জাতিরে দেখাই দিচ্ছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে। এটার ভেতরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, এরা কিন্তু অনেক সময় ছোটোখাটো জিনিস অনেক কিছু বলে, কিন্তু এবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই। এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটোখাটো দোষ বের করবে কিনা আমি জানি না, কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেন নাই। আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু ইনশাআল্লাহ একেবারে ফেয়ার হয়েছে। আমি আইজি সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দিইনি। দর্শক, রাজারবাগ পুলিশ লাইনে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং এ নিয়ে সংবাদ সংযোগের অন্যান্য পর্যায়ে আরও সংবাদ থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। মোট 8টি ভোট কেন্দ্রে সর্বশেষ বুথের সংখ্যা দাঁড়িয়েছে 810টিতে। শনিবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, নির্বাচনের দিন সব শিক্ষার্থী ক্যাম্পাসে আনা নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। রোববার দুপুর 12টার বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্ট্র্যাটেজি অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 3 দফা দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে প্রকৌশলী অধিকার পরিষদ। এ নিয়ে আরো খবর রাখছেন সহকর্মী সাদির সরকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদির সরকার, বিক্ষোভ মিছিল কখন শুরু হবে এবং এখন কি হচ্ছে সেখানে, কি বলছেন আন্দোলনকারীরা? যেহেতু 11:30টায় তাদের আজকে নির্ধারিত সময় দেয়া ছিল এবং সেই নির্ধারিত সময়ে তারা বুয়েটে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রথমে তারা কেন্দ্রীয় শহীদ মিনার যাবেন, সেখান থেকে দোয়েল চত্বরে গিয়ে মিলিত হবেন এবং দোয়েল চত্বরে শুধুমাত্র বুয়েট নয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সহ অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেও দোয়েল চত্বরে মিলিত হবে। এরপর তাদের কর্মসূচি, সেখান থেকে তারা মিছিল নিয়ে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে তারা কিন্তু মিছিল নিয়ে প্রথমে মৎস্য ভবন, এরপর প্রেস ক্লাবে গিয়ে সেখানে গিয়ে তারা বক্তব্য দিবে। এর আগে কিন্তু তারা 31 আগস্ট রাতের বেলা তারা সিদ্ধান্ত নিয়ে শাটডাউন যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি 3 দিনব্যাপী চলছিল। পরবর্তীতে সেই শাটডাউন কর্মসূচি 31 আগস্ট তারা বন্ধ করে দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দেয়। কিন্তু সেই নিয়মতান্ত্রিক আন্দোলনে যখন তারা আসলে এই 3 দফা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন, এর প্রেক্ষিতেই কিন্তু আজকে তারা এই বৃহত্তর সমাবেশ মিছিলের আয়োজন করেছে এবং এই মিছিলে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের যে আন্দোলন 3 দফা দাবি, সেই দাবি যদি আসলে না মানা হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। মূলত তাদের যে নবম গ্রেড এবং দশম গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের যে স্বীকৃতি এবং সেই স্বীকৃতি অর্থাৎ একজন শিক্ষার্থী
যখন বিএসসি পাশ করবেন, ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করবেন, পাশ করার পরবর্তীতে তিনি আসলে বিএসসি লিখতে পারবেন, এরকম যেমন দাবি রয়েছে। অন্যান্যরা অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করেন। সেই সমস্ত যারা পদবি ব্যবহার করেন তাদের বিরুদ্ধে কিন্তু তাদের এই আন্দোলন, এবং সেই আন্দোলন কর্মসূচি হয়তো আমরা 11:30 নাগাদ দেখতে পারবো। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবেন এবং প্রথমে কিন্তু বুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে তারা তাদের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে সেখান থেকেই তারা এই আন্দোলন শুরু করবেন। ফয়সাল, ধন্যবাদ সাজিদ সরকার, আপনি তথ্যগুলো রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে যে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে প্রকৌশলী অধিকার পরিষদ, সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চাঙ্কারপুলে 6 জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ করা হবে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত সাদিক, সাক্ষ্য গ্রহণ কবে শুরু হবে? আজ মামলায় কোন আসামি এবং কোন আসামি আদালতে হাজির করা হবে কিনা সেই ব্যাপারে সর্বশেষ জানাবেন। আবু সাইদের হত্যা মামলার বিচার কাজে এখন যে গত শুনানির দিন যে সাক্ষীকে সিনিয়র করেসপন্ডেন্ট এনটিভির যিনি সাক্ষী দিয়েছিলেন, দ্বিতীয় সাক্ষী, তাকে জেরা কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হয়েছে। সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 বিচার কাজ শুরু হলো। এবং আপনি জানেন যে এই মামলায় সর্বশেষ গত 28 আগস্ট আবু সাইদের যে বাবা মকবুল হোসেন, তিনি প্রথম সাক্ষী দিয়েছিলেন এবং সাক্ষী দেওয়ার পর তিনি এই ঘটনায় যে তার ছেলের হত্যার ঘটনা যারা জড়িত তাদের শাস্তির পাশাপাশি তিনি জীবিত থাকা অবস্থায় সেই বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এর পাশাপাশি আমি ট্রাইব্যুনাল 1-এ যদি আসি, ট্রাইব্যুনাল 1-এ আজকে যে মামলাটি সাক্ষ্য গ্রহণ হবে সেটা জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট রাজধানীর চাঙ্কারপুলে স্কুল শিক্ষার্থী শহীদ আনাস, যিনি মাকে চিঠি লিখে আন্দোলনে বের হয়ে শহীদ হয়েছিলেন, সেই সহজে 6 জন নিহত হয়েছিলেন, সেই ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলারও আজকে সাক্ষ্য গ্রহণ হবে। এবং সেই মামলায় আজকে সাক্ষী দেবেন শহীদ আনাসের মা, যার হাতে চিঠি লিখে শহীদ আনাস এই আন্দোলনে বের হয়েছিলেন। সে আনাসের মা আজকে সাক্ষ্য দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ হয়তো বেলা 11:30টার দিকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই মামলায় আজকে 4 জন সাক্ষী দেবেন। এবং এই মামলার যে গ্রেপ্তার যে 4 জন আসামি, জানেন এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশ আসামি, তাদের মধ্যে 4 জন গ্রেপ্তার আছে। যিনি রয়েছেন শাহবাগের যে বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল যারা সরাসরি গুলি চালিয়েছিলেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসির, এই 3 জন মোট 4 জনকে ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি ট্রাইব্যুনাল 2-এ যে 30 জন আসামি তার মধ্যে 6 জন গ্রেপ্তার, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যেহেতু ট্রাইব্যুনাল 2-এ বিচার কাজ শুরু হয়েছে, এখন তারা আজলাসে আছেন। আর ট্রাইব্যুনাল 1-এ 11:30 বাজে বিচার শুরু হলে আমরা কিন্তু পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। ইতিমধ্যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তারা ট্রাইব্যুনালে প্রবেশ করছেন। তো এখন পর্যন্ত রয়্যাল আমার কাছে এই জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার যে বিচার কাজ ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2 হচ্ছে এর সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন। গণঅভ্যুত্থানের রাজধানীর চাঙ্কারপুলে 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবে আজ এবং এছাড়াও অন্যান্য মামলার বেশ কিছু তথ্য দিয়ে সর্বশেষ খবর আমরা জানছিলাম। এদিকে টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশ কেন্দ্র করে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, রোববার বিকেল 3টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় একই স্থানে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের আহ্বান করায় তা বাতিল করে 144 ধারা জারি করা হয়েছে। টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তিকে শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না। প্রয়োজনে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের দায় করা মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শাহিন সর্দার, আফজাল সর্দার, হিরু মৃধা, মাসুদ মৃধা, এনামুল হক জনি ও অপু কাজী। শনিবার এই ঘটনায় 3,500 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। শুক্রবার গোয়ালন্দ উপজেলার একটি দরবার শরীফে শত শত মানুষ হামলা চালায় এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে নুরাল পাগলার অনুসারী ও ইমান আকিদার রক্ষা কমিটির ব্যানারে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও সাংবাদিক সহ অনেকে আহত হন।
দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পুলিশের গাড়ি ভাঙচুর ও মামলা হয়েছে, তবে মাজারে হামলা ও লাশ পড়ানোর যে ঘটনা সে নিয়ে আসলে মামলার প্রস্তুতি কি রয়েছে, সর্বশেষ খবর জানাবেন। রয়েল নুরা পাগলার মাজারে হামলার ঘটনায় ওই দিনই কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ 3,500 ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় গতকাল রাত্রে আমরা দেখেছি পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে এই মামলার সাথে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তারকৃতদেরকে গ্রেপ্তারের পর রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কিন্তু স্বেচ্ছাসেবক লীগের গোয়ালন্দ উপজেলার সাধারণ সম্পাদক রয়েছে এবং একজন ছাত্রলীগ নেতা রয়েছে। রয়্যাল, আপনি জানেন যে গত শুক্রবার এই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতা তার মৃত্যুর পর তার কবর দেওয়াকে নিয়ে যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনার এবং হামলার ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই কিন্তু একজন রাসেল মোল্লা নামের একজন নিহত হয় এবং শতাধিক ব্যক্তি আহত হয়। সে রাসেল মোল্লাকে গতকালকে রাত্রে তার মরদেহ দাফন করা হয়েছে তাদের পারিবারিক কবরস্থানে। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা করা হবে বলে আমাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এবং যে একটি নিহতের ঘটনা ঘটেছে, সেই নিহতের ঘটনায় হয়তো বা আজকে একটি মামলা দায়ের করা হবে। পরিবারের সাথে নিহতের স্বজনদের সাথে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আজকে হত্যার ঘটনায় একটি মামলা হবে। আর মাজার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথেও পুলিশের কথা হয়েছে। তারা মাজারে হামলা, ভাঙচুর এবং মরদেহ কবর থেকে উত্তোলনের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও একটি মামলা হবে। তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে এখনও পর্যন্ত মামলা হয়নি। সবশেষ খবর পর্যন্ত এই মাজারের যে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় একটি মামলায় দায়ের হয়েছে। সেই মামলায় 3,500 মানুষকে আসামি করা হয়েছে এবং পুলিশ চেষ্টা করে যাচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ মেহেদী হাসান, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল পাগলার মাজারে হামলার সময় এবং তা নিয়ে সর্বশেষ খবর। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নি জনতার সংঘর্ষে আহত অন্তত 200 জন। গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসা সহ আশেপাশের মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সুন্নি জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। আহত 40 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদে মিলাদুন্নবীতে এর জশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারীর বড় মাদ্রাসার সামনে ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে, তাকে আটক করা হয়েছে। ভোলার চরনোয়াবাদে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার রাতে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পশ্চিম চরনাবাদ জামে মসজিদ থেকে এসার নামাজ শেষ করে খতিব আমিনুল হক নোমানী তার বাড়িতে যান। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাতেই এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করে। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আদালত কক্ষে বিচারকের সামনেই আইনজীবীদের সাংবাদিক হেনস্থা। ঢাকার আদালতে ঘটে যাওয়া এসব ঘটনার কোনো প্রতিকার নেই। সাংবাদিকরা বলছেন, দায়িত্ব পালনের সময় বিচারালয়ে এসব কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আর ঢাকা বারের বক্তব্য, সমস্যার সমাধানে উদ্যোগ নিলেও উভয় পক্ষ সাড়া দেয়নি। ঢাকা মহানগর পিপি জানান, নেককারজনক এসব হামলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিবিড় প্রতিবেদন।
ভিডিওটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস কক্ষের। গত 4 সেপ্টেম্বর বিচারক হাবিবুল্লাহ পিয়াসের সামনেই উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়ামকে। হামলার নেতৃত্ব দেয় আইনজীবী মহিউদ্দিন মাহি। আমার হাতে যে সময় টিভির বুমটা যখন ছিল, আমি সেই বুমটা উঁচু করে বিচারককে দেখিয়ে তার দিকে এগোতে এগোতে বলতে থাকি যে মাননীয় আদালত, আপনার উপস্থিতিতেই আমার উপর হামলাটা হলো। কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি বরং এজলাস কক্ষ ছেড়ে তিনি চলে যান। সকল আইনজীবীগণ তার সাথে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির এক পর্যায়ে তার গলায় কাঁধের নিচে কোনো একজন আইনজীবীর নখের আঁচড় লাগে। 25 আগস্ট শুনানি চলাকালে উপস্থিত সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন বিচারক সারা ফারজানা হক। এই কথার পরই মব তৈরির চেষ্টা করেন আইনজীবীরা। আবার গত 25 জুলাই আদালত প্রাঙ্গণে পুলিশেরও মারধরের শিকার হন একজন সংবাদকর্মী। মিডিয়ার বলার সাথে সাথে ধাক্কা মারা শুরু করলো। মানে মিডিয়ার উপরে ক্ষোভ আছে না কি আছে এটা আমি জানি না। হঠাৎ করে উনি বলল যে আপনারা আদালতে কি করছেন, সাংবাদিকরা বের হয়ে যান। আরও যারা আইনজীবীরা ছিল তারাও আমাদেরকে বের করার জন্য কিন্তু ধাক্কাধাক্কি শুরু করে। একের পর এক সাংবাদিকরা এভাবে এজলাসে বিচারকের সামনে যদি এভাবে মারধরের শিকার বা এভাবে লাঞ্ছিত হতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা বিরূপ ধারণা তৈরি হবে। আদালতে দায়িত্ব পালন করা সাংবাদিকরা বলছেন এসব ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো নয়। মব সৃষ্টি করে বাধা দেয়া হচ্ছে স্বাধীন সাংবাদিকতায়। ইন ফিউচারে যদি রাজনৈতিক কোনো দল আসে, তারা এইসব ঘটনাকে আরও বড় করে তোলার চেষ্টা করবে। কাজেই এগুলো অঙ্কুরে বিনষ্ট করতে হবে। আমরা এর আগেও দেখেছি এ ধরনের ঘটনা হয়, কিন্তু বিচার হয় না। সাংবাদিকরা বিচারিক আদালতে এজলাসে বসে রিপোর্টিং করুক, এটি তারা চান নাই। একই সঙ্গে বিচারকদের যে সংগঠন রয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদেরও পদক্ষেপ নিতে হবে। আদালত কক্ষ বা এজলাসে যেখানে বিচারক, আসামি ও আইনজীবীদের উপস্থিতিতে বিচার কাজ করেন, সেখানে কি সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া যায়? সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলছেন এরকম কোনো বিধান নেই। এমনকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালও কিন্তু এখন ওপেন করে দিয়েছে, মানে এটা আপনাকে ব্রডকাস্ট করবে। উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয় বিচারকরা নিজেদেরই একটা করা উচিত, গাইডলাইন থাকা, রুলস থাকা উচিত। প্রকাশ্যে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের পর অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা বার অ্যাসোসিয়েশন। আমার আইনজীবীদের আমি যতটুকু আমার জ্ঞানে যতটুকু দোষে তাদেরকে বুঝানো, তাদেরকে শাসন করা আমি চেষ্টা করেছি। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনাগুলো যেন না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই জানান পাবলিক প্রসিকিউটর। এই ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে আদালতের ভিতরে তারা যেন এই ধরনের আর একটা ঘটনা করাইতে না পারে এবং যারা এগুলি ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থামানো সম্ভব নয় বলে মত আইন বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, ৭১, ঢাকা। দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে চলছে কূটনৈতিক সম্পর্কের জটিল সমীকরণ। শত্রু হচ্ছে বন্ধু, আবার বন্ধুত্বে ফাটল ধরছে কারো কারো। অন্যদিকে দীর্ঘদিনের শীতল সম্পর্কে কিছুটা উষ্ণতা এসেছে ঢাকা ও ইসলামাবাদের। জটিল সমীকরণ মেলানোর চাপে দেশগুলোর কূটনীতিকরা। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হিসাব নিকাশ তুলে ধরেছেন সুফিয়ান ফারাবি। সীমান্ত সংঘাত, মানচিত্রের প্রশ্ন ও বাণিজ্যিক হিসেব নিকেশ দূরে রেখে সম্পর্ক গভীর করতে চাচ্ছে চীন ও ভারত। সাংহাই কোঅপারেশনের সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের। তারা কাছাকাছি আসলে দক্ষিণ এশিয়ায় প্রভাব কমবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো যখন ভারতে মুসলিম নিধন ও ধর্মীয় উগ্রবাদ নিয়ে কঠোর সমালোচনায়, তখনই ট্রাম্পের শুল্ক নীতি আরও অস্বস্তিতে ফেলেছে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিক চাপ ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা মোদিকে অস্থির করে রেখেছে বলে মনে করেন উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মাইকেল কুগেলম্যান। And now with that relationship gone bad, I think that the risk is that the Indian public will blame him for essentially being the leader that took things so far with a country that is now being
insulting India's government. ভারত ও চীন এক হয়ে এই অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করার যে বিষয়টি সামনে এসেছে তা নিতান্তই অবাস্তব বলে মনে করেন তিনি। That even with all this movement in India-China relations, and even though the Indians would want to move a bit closer to China because of the Trump tariffs and so on, there's going to be limits to India-China relations too. অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনীতি বিশ্লেষক ইমদাদুল ইসলাম মনে করেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এতে চীন ভারত সম্পর্কের নতুন রসায়ন মিইয়ে যাবে। Internal politics is the dynamics of change. So internally যখন people started believing তাদের ওখানে কিছু হয়েছে, দমকর পদত্যাগ করেছে, দেখুন তো ডেপুটি স্পিকার হু ওয়াজ দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, হি রিজাইন, অ্যানাদার গাই ইজ রিজাইন, আপনার ইলেকশন কমিশনার রিজাইন করেছে। তারা এখন প্রশ্ন তুলেছে যে এই যে কারচুপিগুলি হলো, তাহলে আমাদের ডেমোক্রেসিক যে আমরা বলি যে সেক্রেট আমরা খুব ক্লেম করি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সো ইট হ্যাজ এ নেগেটিভ এখন চলে আসছে। এদিকে 1971-এর প্রসঙ্গ সামনে এলেও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক জোরদার হচ্ছে। এর রূপ কি হতে পারে তার একটা চিত্র দিতে চেষ্টা করলেন মাইকেল কুগেলম্যান। The legacy of 71 continues to impact Bangladesh's relationship with Pakistan and will probably impose limits in terms of how far it can go. এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বাংলাদেশ। এটিকে এক ধরনের সঠিক উপায় বলে মনে করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডক্টর তারিকুল ইসলাম। ইউএসএ বাংলাদেশের বিশেষ করে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি ডেভেলপমেন্টে খুব ট্রাস্টওয়ার্দি পার্টনার। চায়নার সাথে অ্যাট দ্য সেম টাইম আমাদের কমার্শিয়াল রিলেশনশিপ, ইকোনমিক রিলেশনশিপ অনেক ভালো। বিশেষ করে চায়না হোল হার্টেড সাপোর্ট দিচ্ছে। রিসেন্ট ভিজিট অফ প্রফেসর ইউনিসির চায়না এইটাও ট্রিগার করেছে। সো আমি অল টুগেদার আমি মনে করি যে চায়না এবং ইউএসএর সাথে আমাদের সম্পর্ক খুবই সুনিবিড় এবং জিওপলিটিক্যালি আমরা খুব কমফোর্টেবল অবস্থায় আছি। স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশকে কূটনৈতিক সংকট মোকাবেলায় শক্তি জুগিয়েছে বলেও মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1-এর কাজ চলছে, পাশাপাশি এমআরটি লাইন 5-এরও কাজ চলমান। এই বিশাল কর্মযজ্ঞের মাঝখানে অবহেলিত এসব এলাকার বাসিন্দারা। রাস্তা খোঁড়াখুড়ির কারণে এলাকার মানুষেরা পড়ছেন দুর্ভোগে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় জমেছে লোকসানের বোঝা। সুমন মাহমুদের প্রতিবেদন। এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর কাজ শুরু হয় 2023 সালে। এসব রুটে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 12টি পাতাল স্টেশন থাকবে। কাজের ধীরগতি আর এলাকার মানুষের বিকল্প যাতায়াতের গুরুত্ব না দেয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তা খোঁড়াখুড়ির কারণে 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 40 মিনিট থেকে 1 ঘন্টা। বৃষ্টির পানি জমে ঢেকে থাকা ভাঙা সড়কে ঘটছে দুর্ঘটনা। এখন তো বৃষ্টি নাই, যখন বৃষ্টি থাকে তখন তো পানি জমে যায়, সবাই এই যে মানে ঠিকভাবে হাঁটতে পারে না, একটা চিপা রাস্তা হয়ে যায়। কমলাপুর থেকে যদি সাইদাবাদ যাইতে খিলগাঁ দিয়ে ঘুরে যেতে হয়, 4 কিলো রাস্তা ঘুরে পরে যেতে হয়, যানজট বেশি। এই রাস্তা বন্ধর কারণে ওদিক দিয়ে যানজট আরো বেশি থাকে। গর্তে অনেক সময় রিক্সা পড়ে যেত, রিক্সা থেকে যাত্রী, তারপরে সিএনজি প্রায় কাইত হয়ে যায়। বলার ভাষা নেই, মানে আমরা এতটা ভোগান্তির মধ্যে আছি। তেমন রাস্তা দিয়ে যে এইমাত্র আসলাম, এখন অবস্থা খারাপ, মানে আমাদের শরীর এখনও ঝুঁকতেছে। নির্মাণ কাজ শুরুর পর থেকে এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি। প্রতিনিয়ত লোকসান দিয়ে চলছে এসব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বেচা কিনা অনেক কম হচ্ছে এখন, এই যে রাস্তার ব্যারিকেডের জন্য গাড়ি করে আসে না। আমাদের গাড়ি যারা আসে কাস্টমার এরা আসতে পারে না, আর জনজীবন অসুবিধা, হাঁটতে পারি না। তারপর আমাদের মাল লোডিং আনলোডিং হচ্ছে না, আর আমরা মাল আনবো এটাও আমাদের আনতে পারি না, রাখার সমস্যা হচ্ছে। আগে তো গাড়ি ঘোড়া চলতো রাস্তা দিয়ে, মানুষজন একটু বেশি যাতায়াত করতো। রাস্তা কাটার কারণে অনেকের বাসাবাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশনও ব্যাহত হচ্ছে। বালু খোয়া ফালা রাখছে, এগুলো সম্পূর্ণ সিটি কর্পোরেশনের সুয়ার লাইনের ভিতরে জাম খেয়ে গেছে। এখন সুয়ার লাইনের কাজ হলো সিটি কর্পোরেশন, এটা আমার কাজ না। আমার বাসার ময়লা পাস হয় না, আমি যে মেট্রোরেলকে বলি মেট্রোরেল এটা আমার ফাংশন না, পরে আমার নিজের টাকা দিয়ে এই পরিস্থিতি কত সমস্যার সৃষ্টি করতেছে। প্রকল্পগুলোর নির্মাণ কাজ কবে শেষ হবে জানেন না এলাকাবাসী। তবে সড়কে স্বাভাবিক চলাচল ও জলজটের দুর্ভোগ থেকে মুক্তি চান এলাকার বাসিন্দারা। সুমন মাহমুদ, 71, ঢাকা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। সুমন, বাসিন্দারা কি ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 2023 সালে ঢাকার এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর কাজ শুরু হয় এবং তখন থেকে
কমলাপুর রেল স্টেশনে কিছু কাজ চলছে এবং সেই কাজের যে ধীরগতি সেই ধীরগতির কারণে কিন্তু এই এলাকার মানুষদের কিছু ভোগান্তি রয়েছে। আমি যদি বলতে চাই এমআরটি লাইন 1-এর যে কাজটি রয়েছে সেটি বিমানবন্দর থেকে শুরু হয়ে নর্দা বিশ্ব রোড হয়ে সেটি কমলাপুরে এসে শেষ হবে এবং সেই 2023 সাল থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে আসলে কাজ চালাচ্ছে এমআরটি লাইন 1। ফলে সেখানকার যে রাস্তাটি রয়েছে কমলাপুর থেকে টিকিপাড়া হয়ে সাইদাবাদ যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি আসলে বন্ধ করে দেওয়া হয় এবং সেটি ওয়ান ওয়ে করে দেওয়া হয়। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশন থেকে যে যাত্রীরা বের হয় সেই রাস্তাটি এবং সেই রাস্তাটির মোড়ে আসলে রিক্সা এবং অন্যান্য যানবাহন সেখানে রয়েছে। এই রাস্তার চলাচলের প্রধান যানবাহন এখন মূলত হচ্ছে রিক্সা এবং কিছু সিএনজি চালিত অটোরিক্সা। এর বাইরে আসলে এই রাস্তাতে এখন কোনো ধরনের যানবাহন চলে না। তবে যারা ঢাকা এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে কমলাপুরে এসে রেল স্টেশনে নামার পরে তাদের ভোগান্তির যে প্রধান কারণটি সেটি হচ্ছে যানবাহন সংকট। কারণ এই রাস্তাতে কোনো ধরনের গণপরিবহন না চলার কারণে কিছু রিক্সা চলছে এবং এই রিক্সাটি পাওয়াটাও মোটামুটি এই এলাকার মানুষের জন্য একটি ভাগ্যের ব্যাপার। তাছাড়া ভাঙাচোরা রাস্তায় তারা যখন রিক্সায় চড়েন এবং রিক্সা দিয়ে তারা বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করেন সেই সময় আসলে দেখা যায় যে রাস্তার যে ভাঙা আছে ভাঙাতে পড়ে আসলে তাদের যে ঝাঁকুনি তাতেও তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। মূলত যদি আমি বলতে চাই যে এমআরটি 1 লাইনের ধীরগতির কারণে এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে রাস্তার দুর্ভোগে এখনও দুর্ভোগ পোহাচ্ছেন। বাড়তি টাকা গুনেও তারা আসলে যে শান্তিময় একটি যাত্রা সেটি পাচ্ছেন না। রয়েল, ধন্যবাদ সুমন মাহমুদ। বেশ কিছু তথ্য জানতে পারলাম। আশা করব শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ কার্যক্রম হাতে নেবেন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন। আমরা জানছিলাম বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রো রেল এমআরটি লাইনে যে কাজ চলছে এবং সেই সম্পর্কিত নানা কারণে রাস্তা খোরাখুরির কারণে যে সেখানকার এলাকাবাসীর যে জীবন ভোগান্তি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানছিলাম। এদিকে সাংসারিক দায় দায়িত্ব, ব্যক্তি জীবনের সংগ্রাম সব মিলিয়ে নারী জীবন যাত্রার চিত্র উঠে এসেছে শিল্পীর তুলিতে। 15 বছর পর আবার একত্রিত হলেন 3 সতীর্থ। ধানমন্ডির গ্যালারির চিত্রকে আয়োজন করেছেন নিজেদের আঁকা ছবি নিয়ে 10 দিন ব্যাপী যৌথ প্রদর্শনী ত্রয়ী। প্রদর্শনীতে স্থান পেয়েছে শাহনাজ বেগম শাহী, মিরাতুল ফাতেমার আঁকা ও শাহিন সোভানা শুভ্রির আঁকা 84টি ছবি। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। দেয়ালে সাজানো নানান রঙের ক্যানভাস, নারী ও প্রকৃতিকে ঘিরে তাদের সৃজন শোভা পাচ্ছে। ছবিতে ফুটে উঠেছে নারী জীবনের সংগ্রাম, আবেগ, অনুভূতি, স্বপ্ন আর রূপের নানা রূপকথা। প্রদর্শনীতে রঙের বৈচিত্র্য রেখার খেলায় ফুটে উঠেছে বিমূর্ত জীবনচিত্র। দর্শক থমকে দাঁড়ান এক একটি ক্যানভাসের সামনে। নারী জীবনের টুকরো টুকরো অধ্যায়ের সাথে নিজের মতো করেই আগের পরের ছবিগুলো যেন মিলিয়ে নেন প্রদর্শনী দেখতে আসা নগরবাসী। নারীরা ছাড়া মানে পৃথিবীটাই অপূর্ণ। সুতরাং আজকে এখানে এসে এই চিত্রকর্ম দেখে দেখা যাচ্ছে যে আমার কাছে খুব ভালো লেগেছে। ছবিগুলো আছে না একটু বিবর্ত টাইপের, এই ছবিগুলোকে মনে হচ্ছে যে কখনো আমি সাজছি, কখনো একটু ভাবছি। প্রকৃতির সাথে একটা নারীর সম্পর্ক আমি প্রত্যেকটা ছবিতে আমার কাছে মনে হচ্ছে। 3 জনে যে কাজ করেছে আলাদা আলাদা করে, 3 জনের কাজই অন্যরকম। 3 শিল্পীর তুলিতে 3 ভুবন মিশে আছে এক সূত্রে। কাজ করেছেন নারীর অন্তর্জগৎ ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। যে সব চিন্তা আমি করি সেগুলাই আমি তুলে ধরতে চাই। যেমন আমার সাজগোজ করতে ভালো লাগে, আমি আমার ছবিতে মেয়েরা মেকআপ করছে, সাজগোজ করছে, চুল আঁচড়াচ্ছে। পৃথিবীর যে ভেতরের যে লেয়ার সেই লেয়ারটুকু দেখানো আছে। পৃথিবীর উপরে যে পলিউশন থেকে সূর্য পর্যন্ত যে আমাদের মহাশূন্যের বিষয় সেগুলো পর্যন্ত আছে। আমরা ছবি জমাচ্ছিলাম করে করে, তারপর যখন আমরা একসাথে হলাম আমরা দেখলাম আমরা 3 জনই প্রায় কাছাকাছি একই টাইপের ছবি এবং নারী আর প্রকৃতি নিয়ে কিন্তু আমাদের আঁকা। 5 সেপ্টেম্বর শুরু হয় প্রদর্শনী চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। সুমনা সুমি, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।